গত 15 বছরে মমতা সরকারের প্রতিশ্রুতি সার, কাজ করেনি কোনো আশ্বাস। ভাতা ভর্তুকি দিয়ে কি জীবন চলে? ভাতও সিদ্ধ হয় না, চিড়েও ভেজে না। আসেনি শিল্প, রাজ্যের মেধাদের তাই দিতে হয় ভিন রাজ্যে পাড়ি। বেড়েছে সিন্ডিকেট রাজ, হানাহানি, খেলামেলার রাজনীতি আর মুসলিম তোষণ। আজ পশ্চিমবঙ্গে হিন্দু সমাজ বিপন্ন। এই আবহে কি হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে? চলুন দেখি মাধ্যমের বিধানসভা ভিত্তিক রিপোর্ট কার্ড 2026। জোর চর্চা চলছে ভবানীপুর বিধানসভাকে নিয়ে। এখানকারই বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, হাওয়া তার পক্ষে নাকি বিপক্ষে, এ নিয়েই আজকে আমরা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। 159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্র কলকাতা পুরসভার 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। 1951 সালে রাজ্যের প্রথম বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিধায়ক হন জাতীয় কংগ্রেসের মীরা দত্তগুপ্ত। ভবানীপুর বিধানসভা থেকেই 1957 ও 1962 সালে নির্বাচিত হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 2011 উপনির্বাচন থেকেই ভবানীপুরে বারবার জিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভেদ্য দুর্গ বলেই পরিচিত। কিন্তু সেই অভেদ্য দুর্গে কি কোনো ফাটল ধরেছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে এখন যে ভবানীপুরে বহিরাগত ঢোকানো হচ্ছে? খোদ মমতার পাড়া যেখানে, সেখানে তার অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ে না, সেখানে বহিরাগত। রাজ্যের পুলিশ মন্ত্রীর পাড়াতে অনুপ্রবেশ চলছে, বহিরাগতরা ঢুকছে, নাকি সবটাই তার ভয়? অনুন্নয়ন, জমি দখল, রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের ফলে স্থানীয় মানুষের মনে যে ক্ষোভের উদ্রেক হয়েছে, সেটাকেই আবার ভয় পাচ্ছেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়? মাধ্যমের 2026 রিপোর্ট কার্ডে আজ রইল দর্শকদের জন্য ভবানীপুর বিধানসভা। 2025 সালে ভবানীপুর বিধানসভার ভোটার সংখ্যা 2,06,295 জন। এসআইআরে প্রাথমিক তালিকায় অবৈধ, মৃত, ভুয়ো ভোটার বাদ পড়েছে প্রায় 45,000। কি কি ক্ষোভ বা অভিযোগ সেখানে রয়েছে তা একবার জেনে নেওয়া যাক। অভিযোগ 1, মুখ্যমন্ত্রীর পাড়া হওয়ার পরও সেখানে রাজনৈতিক জোর খাটানো হয়। কালীঘাট সংলগ্ন একাধিক এলাকায় ব্যানার্জি পরিবারের সদস্যরা নিজেদের ইচ্ছে মতো ব্যবসা থেকে নির্মাণ সবকিছুতেই জোর খাটায় বলে অভিযোগ। অভিযোগ 2, তৃণমূলের সিন্ডিকেট রাজ। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে একটু দূরে শরৎ বোস রোডে নেতাজির সুভাষচন্দ্র বসুর পরিবার যেখানে থাকেন, সেই বাড়িতে নির্মাণ কাজ চলছিল। সেখানে শাসক দল ঘনিষ্ঠ গিয়ে হুমকি দেয় যে তাদের সিন্ডিকেট থেকেই নির্মাণ সামগ্রী কিনতে হবে। মজার বিষয়, বাড়িটি তৃণমূলের সাংসদ সুগত বোসের পরিবারেরই। এই ঘটনা 2017 সালে মিডিয়াতে হইচই ফেলে দেয়। যদি খোদ নেতাজির পরিবারের সঙ্গে এই ব্যবহার করা হয়, তাহলে স্থানীয় সাধারণ মানুষদের সেখানে কি অবস্থা হয়ে রয়েছে সেটা ভাবাই যায়। অভিযোগ, ভবানীপুর বিধানসভায় যে কোনো নতুন নির্মাণ করতে হলে এই শাসক দলের সিন্ডিকেট রাজ সেখানে দাদাগিরি চালায়। অভিযোগ 3, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হিন্দিভাষী সহ ভারতের নানা ভাষাভাষী মানুষদের নানা জায়গায় বহিরাগত বলে আক্রমণ করেছেন। এ প্রসঙ্গে আপনারা জেনে রাখুন, ভবানীপুরে 40% এরকম নানা ভাষাভাষী মানুষজন থাকেন যারা বহু বছর ধরেই সেখানকার বাসিন্দা। এবং শুধুমাত্র তাই নয়, যারা একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক লড়াই, সেটারও তারা সঙ্গী ছিল। অভিযোগ, এভাবেই ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নানা ভাষাভাষীর মানুষকে বহিরাগত বলে আক্রমণ করে ভবানীপুরের ভারতীয় সংস্কৃতিতে আঘাত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ। এতে নানা ভাষাভাষীর মানুষরা তৃণমূলের উপর রুষ্ট, যার প্রভাব 2026 সালের ভোটে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগ 4, ভবানীপুরের সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি।
2011 সালের আগেও স্থানীয় সংখ্যালঘুরা বেশিরভাগ যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতেন, আজও তারা তাই করছেন। শুধুমাত্র সেখানে বিজেপি জুজু দেখিয়ে হিন্দু বিরোধিতা করে এখানে সংখ্যালঘুদের ভোট পাওয়া সম্ভব হবে না বলে মনে করছেন সংখ্যালঘু নেতারা। এর মাঝেই আবার হুমায়ুন কবিরের মতো নেতারা এখানে কোন একটা সংখ্যালঘু মুখকে প্রার্থী করার হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে। অভিযোগ 5, সিন্ডিকেটের পাশাপাশি প্রায় প্রতিটা সেক্টরে শাসক দলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ 6, খোদ মুখ্যমন্ত্রীর পাড়া হওয়ার পরও এলাকায় তৃণমূলের অনেকগুলি গোষ্ঠী রয়েছে, যা ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, 2024 সালের শেষ লোকসভা নির্বাচনে ভবানীপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি। সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন, হিন্দি পাঞ্জাবি ভাষাভাষীদের ক্ষোভ, কাটমানি সহ নানা ফ্যাক্টর আসন্ন ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নমস্কার। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ, सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।